সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোঝাপড়া আছে, তলবে সাড়া দিয়ে বললেন ভারতের হাই কমিশনার। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। চিকিৎসার পঞ্চম দিনে কিছুটা উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার, জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, নিশ্চয়তা প্রধান উপদেষ্টার। এবছরেই নির্বাচন চায় বিএনপি। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা, মন্ত্রিত্ব থেকে টিউলিপকে অপসারণের আহ্বান কনজারভেটিভ পার্টির। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং এ সংক্রান্ত পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করছে। কাঁটাতারের বেড়া নির্মাণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে এ কথা বলেন তিনি। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কিছু স্থাপনা নির্মাণ কাজে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আপত্তি করলে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গ্রামবাসীকে সীমান্ত এলাকায় জড়ো হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে মতবিনিময় করতে ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে সাড়া দিয়ে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা। সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। অপরাধ কমাতে সীমান্তে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করছে ভারত। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমন বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমন বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে দুই দেশের কি আলোচনা হলো সেই বিষয়ে কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এই সংক্রান্ত পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, যেখানে চেষ্টা সেখানেই কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে ভারতের যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যার সমাধানে আগামী মাসে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। সীমান্তে শক্তি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে ভারত 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কি এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব।
চিকিৎসার পঞ্চম দিন রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বেগম জিয়ার অবস্থা সম্পর্কে জানতে প্রতিনিয়ত লন্ডন ক্লিনিকে ভিড় করছেন দলীয় নেতাকর্মীরা। তাদের আশা বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশকে আবারও নেতৃত্ব দেবেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। দেশ বিদেশের অনেকেরই নজর এখন মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিককে ঘিরে, যেখানে 5 দিন ধরে চিকিৎসারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন বিএনপির নেতা কর্মীরা। ম্যাডামের সাথে দেখা করার তো কোনো সুযোগ নাই, তাই বাইরে থেকেই একটু ম্যাডামের জন্য দোয়া করে গেলাম। বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চাইলেন সবাই। দেশবাসীর কাছে দোয়া চাই উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে ফেরত আসতে পারে। দোয়া চাচ্ছি, বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। এদিকে রবিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ও উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। প্রফেসর পেট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট পান। এই সাপোর্টটা পাওয়ার সাথে সাথে ওনার স্বাস্থ্যগতভাবে উনি সুস্থতা ফিল করবেন। এদিকে যুক্তরাজ্য বিএনপির অনেক আঞ্চলিক কমিটির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে দোয়া করা হচ্ছে। মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যুক্তরাজ্যে অবস্থান প্রত্যেকটি ইউনিট, অঙ্গ সহযোগী সংগঠন, প্রত্যেকটি মসজিদে যা মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেগম খালেদা জিয়ার পাশে থাকেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিশ্বখ্যাত প্রফেসর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের এই ক্লিনিকে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া এই ক্লিনিকের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে দেশকে আবারও নেতৃত্ব দিবেন। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার তেজগাঁও কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকুন অ্যারাল্ড গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ে তাদের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে। সেই সাথে তারুণ্যের শক্তি কাজে লাগাতে এদেশে আরও বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহ্বান জানান। সৌজন্য সাক্ষাতে দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গহর স্টারের একটি চিঠি হস্তান্তর করেন। মানবাধিকার রক্ষা ও পরিবেশের স্থায়িত্ব উন্নয়নে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশ বেশি দিন চলতে পারে না, এজন্য চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। রিপোর্ট শুভ মাহফুজের। বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতে রবিবার বিকেল 3:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ, অর্থনীতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, সেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সবার মনে প্রশ্ন আছে এবং সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ভাবনা কি। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারপরে হচ্ছে রিফর্মস, যে সংস্কারগুলোর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে, সেই রিফর্মসের ব্যাপারে আমাদের ভাবনা কি। তো মূলত নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে। আবারও নির্বাচনের তাগিদ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো, সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। বিএনপি ক্ষমতায় গেলে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেই বিষয়গুলো শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় নয়, ইসির মূল ফোকাস জাতীয় নির্বাচনে। জাতীয় নির্বাচন ব্যাহত হবে এমন সিদ্ধান্ত ইসি নেবে না বলেও জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি থেকে এনআইডি সরিয়ে নিলে তা কমিশনকে দেয়া সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, এনআইডি কার্যক্রম কোনোভাবেই অন্য দপ্তরে নেওয়া যৌক্তিক হবে না। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। আগে সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান ঘটালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একটি আইনের আওতায় আনা সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে ভাবছে সংস্কার কমিশন। কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। দ্বিতীয়ত আমরা মনে করি আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের জনবল তৈরি করেছে, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। সো এখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হবে যদি এটা করা হয়। ডেটাবেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান ইসি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করল দুর্নীতি দমন কমিশন। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের জালে ফেসে গেছেন গণপূর্ত ও রাজুকের 14 জন কর্মকর্তাও। গ্যালমান শফির রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে গেল ২৬ ডিসেম্বর শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের মাত্র 10 কার্য দিবসের মাথায় মামলা করল দুদক। নথি বলছে, রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তিনি রাজুকের প্লট পাবেন না, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মের তোয়াক্কা না করেই পূর্বাচলে 10 কাঠার প্লট দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে, প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। পর্যায়ক্রমে শেখ হাসিনার পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক 5টি মামলা করবে বলে জানা গেছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে আসে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির ওই নেতা বলেন, কিয়ার স্টারমার যাকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন তিনি এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের তৈরি আর্থিক সমস্যা সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলেও অভিযোগ করেন কেমি ব্যাডেনোচ। প্রধানমন্ত্রী স্টারমারকে ইঙ্গিত করে ব্যাডেনোচ বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাসের বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। আইএমএফের চাপে নয়, অর্থনীতিকে শক্তিশালী ও মূল্যস্ফীতি কমাতে সরকার ভ্যাট বাড়িয়েছে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, বর্ধিত ভ্যাট আরোপে জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলবে না। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, গত 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 42,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ট্যাক্স জিডিপির অনুপাতও নিম্নমুখী। এমন বাস্তবতায় বর্ধিত ভ্যাট আরোপে বাধ্য হয়েছে সরকার। আদায় করা অর্থ মানুষের উন্নয়নেই ব্যয় হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর ফলে আন্তর্জাতিক পর্যায়ে কারখানাগুলোর প্রতিযোগিতা বাড়বে বলেও আশা করেন তিনি। অবশেষে চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। রবিবার এয়ারপোর্টটির বর্তমান অবস্থা পরিদর্শনে গিয়ে নতুন করে সেই সুখবর দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অর্থ বরাদ্দ পেলে 1 বছরের মধ্যে বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু করা সম্ভব বলে জানান তিনি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরাকে নিয়ে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। বগুড়ার এরুলিয়ায় 110 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে বিমানবন্দরের রানওয়ে।
1987 সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ নানা জটিলতায় পূর্ণাঙ্গ রূপ পায়নি প্রস্তাবিত এই বিমানবন্দর। পরে তা রক্ষণাবেক্ষণের জন্য 2001 সালে তুলে দেওয়া হয় বিমান বাহিনীর হাতে। তখন থেকে পাইলট প্রশিক্ষণের কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে এই এয়ারফিল্ড। রবিবার বিমানবন্দরের সক্ষমতা যাচাই করতে সেখানে যান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 4700 ফুট দৈর্ঘ্যের রানওয়েকে বিমান ওঠানামার উপযোগী করতে 6000 ফুটে উন্নীত করা সহ 4 ধাপের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না, সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি। ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো। রানওয়ের সম্প্রসারণ সহ আনুষঙ্গিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে কম সময়ের মধ্যেই বিমানবন্দরটিতে বাণিজ্যিক সেবা চালু করা সম্ভব বলে জানান বিমান বাহিনী প্রধান। বর্তমান যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে 6500 ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই তাহলে 8000 ফিট রানওয়ে লাগবে, এবং আরও বড় আনলে 10000 ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। 6000 ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা 1 থেকে 1.5 বছরের মধ্যেও করা সম্ভব। তিনি জানান, কম তেল ও অর্ধেক যাত্রী নিয়েই বর্তমান রানওয়েতেই বিমান ওঠানামা সম্ভব। উদ্যোগটি সফল হলে শিগগিরই এয়ারফিল্ডটি দেশের 9ম বিমানবন্দরের তালিকায় নাম লেখাবে। অযত্ন, অবহেলা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হওয়ার 24 বছর পরও চালু হয়নি বগুড়া বিমানবন্দর। ওড়ানো যায়নি বাণিজ্যিক কোনো বিমানও। অথচ এই বিমানবন্দরটি চালু হলে একদিকে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনিভাবে বগুড়া সহ আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে ব্যাপকভাবে। প্রসার হবে পর্যটনেরও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বগুড়া। আশুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে জমিয়তের আশুলিয়া থানা কমিটি ঘোষণা করা হয়। রবিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসায় এই কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হক সিরাজি, মুফতি মাওলানা ইব্রাহিম বিন আব্দুল করিম, মুফতি আইয়ুব বিন আনসারি, মুফতি আবদুল্লাহ মাসউদ, মুফতি মাওলানা জাবের কাশেমি, মুফতি হাবিবুল্লাহ আশরাফ, মাওলানা নাজমুল হাসান প্রমুখ। মুফতি হুমায়ুন সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোলিংয়ে নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পাননি, লিটন দাসকেও নেওয়া হয়নি। দলে নতুন চমক ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। তামিমকে মিস করবে বিসিবি বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ফর্মহীনতার চড়া মূল্য দিতে হলো লিটনকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হয়নি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া পেসার হাসান মাহমুদও। 15 জনের দলে পেসার 4 জন। গত কিছুদিনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দেয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে। পারিবারিক কারণে সবশেষ সিরিজে না থাকা পেসার মুস্তাফিজুর রহমান সঙ্গী হবেন তাসকিন আহমেদের। বোলিংয়ে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান অনুমিতভাবেই জায়গা হারিয়েছেন। সবশেষ সিরিজে চোটের কারণে না থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের ফেরা নিশ্চিতই ছিল। চোটের কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও আছেন। সবশেষ সিরিজের দল থেকে লিটন ও হাসান মাহমুদ ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরীফুল ইসলাম। ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব একটা তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা রিয়েলি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে। বাট ইজ হিউজ চ্যালেঞ্জিং। বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ
এর ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি 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 বিশ্বাস রাখি। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোঝাপড়া আছে, তলবে সাড়া দিয়ে বললেন ভারতের হাই কমিশনার। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। চিকিৎসার 5ম দিনে কিছুটা উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার, জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, নিশ্চয়তা প্রধান উপদেষ্টার। এবছরে নির্বাচন চায় বিএনপি। পূর্বাচলে শেখ পরিবারের প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা, মন্ত্রিত্ব থেকে টিউলিপকে অপসারণের আহ্বান কনজারভেটিভ পার্টির। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।